হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ দুতি ইনস্টিটিউট। তোমরা যেমনটা জানো, আমরা ক্লাস 12-এর অর্থাৎ সেমিস্টার 4-এর জন্য বিগত ক্লাসগুলোতে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 4th সেমিস্টার ধীরে ধীরে এগিয়ে আসছে। তো আমরা ইংরেজির বিভিন্ন চ্যাপ্টারগুলোকে প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। সমস্ত টপিক যদিও বা কমপ্লিট হয়নি, তারপরেও আমি ভাবলাম যে আজকের ক্লাসটা একটু অন্যরকম হোক। তো আজকে কি আলোচনা করব, যেহেতু আমাদের এবার নিউ প্যাটার্নে অর্থাৎ সেমিস্টার প্যাটার্নে এক্সাম হচ্ছে, তো 4th সেমিস্টার 40 মার্কসের জন্য থাকছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের এই যে 40 মার্কস এখানে রয়েছে তোমাদের 4th সেমিস্টার। তো এই যে 40 মার্কস, একটা যদি তুমি স্যাম্পল পেপার দেখো, অর্থাৎ আমি এখানে কিছু কোশ্চেন এনেছি, তোমাদের ঠিক 4th সেমিস্টার কোশ্চেন পেপারটা কেমন হবে তুমি যদি একটু প্র্যাকটিস বাড়িতে রাখো, এই কোশ্চেনগুলো আজকে যদি তুমি ভালো মতো একটু বাড়িতে দেখো, তাহলে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবা যে কী ধরনের কোশ্চেন আমার কিন্তু 4th সেমিস্টারে থাকতে পারে। যাই হোক, আমরা সময় নষ্ট না করে আমরা দেখব আজকে। দেখো স্যাম্পল পেপার 1, আজকে আমরা প্রথম একটা স্যাম্পল পেপার নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, সম্পূর্ণ কোশ্চেনগুলো তোমাদেরকে একটা ক্লাসে করলে অনেকটা ক্লাসটা লেন্দি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু পুরো কোশ্চেনটা তোমাদের সলভ করাবো না। আমি বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের করানোর চেষ্টা করব, বাকি যেগুলো কোশ্চেন থেকে যাবে সেই কোশ্চেনগুলো পুরোটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। আমি জাস্ট তোমাদেরকে দেখাই যে একটা স্যাম্পল কোশ্চেন পেপার 40 মার্কসের যদি তোমাদের সেমিস্টার 4 হয়, সেখানে কি কি কোশ্চেনগুলো বা কেমন কেমন ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে। আচ্ছা, তোমরা জানো 40 মার্কসের জন্য আমাদের পরীক্ষা হবে এবং প্রথমেই যেটা থাকবে এইখানে দেখো প্রস। তাহলে প্রস সেকশন থেকে, প্রস মানে কি বলতো, গদ্য, অর্থাৎ তোমাদের বইয়ে যে গদ্যগুলো রয়েছে, গল্প বলো, সেই গল্প, ছোট গল্প, এই যে গল্পগুলো রয়েছে বা প্রস সেকশন যেটা রয়েছে, সেই গদ্য সেকশন থেকে তোমাদের কি কি কোশ্চেন আসবে। মোটামুটি দেখো আমি এখানে দেখেছি 2 into 2 অর্থাৎ 4 মার্কস। তাহলে 4 মার্কসের জন্য তোমাকে দুটো কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে, 2 into 2 অর্থাৎ 4 নাম্বার। এখানে কোশ্চেন দেওয়া আছে কটা, ABCD, 4টা কোশ্চেন, তাই না? এবার আমাদের গল্প কি ছিল, আমরা জানি অ্যালিসের একটা গল্প ছিল, ডাউন দ্য রেবিট হোল, এই যে গল্পটা ছিল। আর একটা ছিল আমাদের 3 কোশ্চেন যে গল্পটা আছে সেখান থেকে। তো আমরা 3 কোশ্চেন গল্পটা এর আগের ক্লাসে পড়েছিলাম। প্রথম কোশ্চেন তোমরা এখানে দেখো কি লেখা আছে, অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেনস। এইখানে বোঝো এনি 2 অর্থাৎ যে কোনো আমাকে দুটো কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে। প্রথম কোশ্চেন বলা হচ্ছে হোয়াট 2 থিংস মেড, এইখানে দেখো সেকেন্ড ফর্ম, এমন কোন দুটি বিষয় মেড করে তুলেছিল অ্যালিসকে রিয়ালাইজ মানে উপলব্ধি করানো। তাহলে এমন কোন দুটি জিনিস, কোন দুটি বিষয় অ্যালিসকে উপলব্ধি করিয়েছিল দ্যাট যে দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ নট অ্যান অর্ডিনারি র্যাবিট। মানে বলা হচ্ছে যে এই গল্পে অ্যালিস নামে যে ছোট্ট ক্যারেক্টারটি রয়েছে আমাদের গল্পে, তো অ্যালিস ক্যারেক্টারটা, এই যে অ্যালিস চরিত্রটি, সে কিন্তু একদিন একটা র্যাবিট অর্থাৎ খরগোশের দেখা পেল এবং সেই খরগোশটি কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল এবং অ্যালিস কিন্তু বুঝতে পারলো যে এই যে খরগোশটা, এই যে র্যাবিটটা রয়েছে, এ কিন্তু কোনো অর্ডিনারি র্যাবিট নয়। তো এমন কোন দুটো জিনিস দেখে, এমন কি জিনিস আছে যে দুটো থিংস, এই 2 থিংস অর্থাৎ দুটো জিনিস, এমন কোন কোন জিনিস আছে যেটা দেখে অ্যালিস রিয়ালাইজ বা উপলব্ধি করতে পারলো যে না, এই যে হোয়াইট র্যাবিট, এই সাদা কালারের শ্বেত বর্ণের এই র্যাবিট বা খরগোশটি কোনো কিন্তু অর্ডিনারি র্যাবিট নয়। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটার আমি উত্তরটা তোমাদেরকে একটু কেমন হবে দেখিয়ে দেই। দেখো এটার উত্তরটা আমি যদি লেখার চেষ্টা করি,
তাহলে এরকম আসতে পারে। তাহলে কোন দুটি বিষয়? আমরা লিখতে পারি টু থিংস, দুটি বিষয় দ্যাট, যে দুটো মেড, মেড মানে করেছিল অ্যালিসকে রিয়ালাইজ, রিয়ালাইজ মানে উপলব্ধি। তাহলে টু থিংস দ্যাট মেড অ্যালিস রিয়ালাইজ, দুটি বিষয়, যে দুটি বিষয় করিয়েছিল অ্যালিসকে উপলব্ধি করিয়েছিল, দ্যাট কি, বা দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ নট অ্যান অর্ডিনারি র্যাবিট, যে এই সাদা কালারের, সাদা বর্ণের এই খরগোশটি একটা অর্ডিনারি র্যাবিট নয়। ওয়ার, সেই দুটো বিষয়, টু থিংস, তাই জন্য এখানে ওয়াস, ওয়ারের মধ্যে ওয়ার আসলো, সেই জন্য সেই দুটি বিষয় ছিল দ্যাট কি, ইট স্পোক, স্পোক মানে কি, কথা বলা। তাহলে এই র্যাবিটটা কথা বলতে পারতো। নর্মালি কি কোনো র্যাবিট, খরগোশ কি কথা বলতে পারে? উত্তর হচ্ছে না স্যার, পারে না। কিন্তু যেহেতু এই র্যাবিটটা কথা বলছে, তার মানে কথা বলতে পারে এই র্যাবিটটা, তার মানে এ কিন্তু কোনো অর্ডিনারি র্যাবিট নয়। প্রথম হচ্ছে এটা স্পোক, কথা বলতে পারে, অ্যান্ড ইট ওয়াজ ক্যারিং, ক্যারি মানে বহন করা, এবং এই যে র্যাবিটটি সে কিন্তু বহন করছিল কি, এ ওয়েস্টকোট পকেট ওয়াচ। তাহলে তার কাছে কিন্তু, এটা ছেড়ে দাও, এটা ভুলবশত চলে আসছে, সে কিন্তু একটা পকেট ওয়াচ নিয়ে যাচ্ছিল। তো তার যে ওয়েস্ট কোটের মধ্যে সে কিন্তু একটা পকেট ওয়াচ, অর্থাৎ তার কাছে একটা ঘড়ি ছিল, সে ঘড়ি বের করে আবার টাইমও দেখতে পাচ্ছে। তার মানে এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস থেকে মনে হয়েছিল অ্যালিসের, অ্যালিস উপলব্ধি করতে পেরেছিল যে না, এই হোয়াইট কালার র্যাবিটটা কোনো অর্ডিনারি র্যাবিট নয়। তাহলে প্রথম কোশ্চেন এইটুক যদি তুমি লেখো, তাহলে এইটুকুনির জন্য 2 মার্কস পাবা। তাহলে প্রথম কোশ্চেন যেটা ছিল, কোন এমন দুটো বিষয় দেখে অ্যালিস উপলব্ধি করতে পেরেছিল যে এই সাদা কালারের র্যাবিটটি কোনো অর্ডিনারি র্যাবিট ছিল না? উত্তর হলো টু থিংস দ্যাট মেড অ্যালিস রিয়ালাইজ দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ নট অ্যান অর্ডিনারি র্যাবিট ওয়ার, সেই দুটো বিষয় ছিল দ্যাট ইট স্পোক, এটা কথা বলতে পারত, আর হচ্ছে অ্যান্ড ইট ওয়াজ ক্যারিং আ ওয়েস্টকোট পকেট ওয়াচ, এবং তার মধ্যে একটা ওয়াচ ছিল, সে একটা ঘড়ি, ঘড়িকে বহন করছিল। এই দুটো জিনিস। এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। তাহলে 2 নম্বর তুমি পেলে। সেকেন্ড, তোমাকে যে কোনো দুটো অ্যান্সার করতে হবে। আমি তাহলে এ নাম্বারটা অ্যান্সার করলাম। এবার আমি যদি নেক্সট কোশ্চেন দেখি, হোয়াই ওয়াজ অ্যালিস ডিসঅ্যাপয়েন্টেড। দেখো ডিসঅ্যাপয়েন্টেড এইটা কিন্তু আমাদের ভার্বের থার্ড ফর্ম। কেমন করে বুঝলাম? তাহলে অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, দেখো এইখানে কিন্তু ওয়াজ এর অক্সিলারি আছে, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট। তাহলে অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, অ্যালিস হতাশ হয়েছিল, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েস আছে বলেই আমি বুঝলাম যে অ্যালিস হতাশ হয়ে আছে বা হতাশ হয়েছিল। কিসের দ্বারা? আফটার শি ইট অ্যাট, তাহলে এইটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, খাওয়া। ইট মানে খেয়ে ফেলা। তাহলে অ্যালিস যখন খেয়ে নিয়েছিল কেক মার্কড, তাহলে এমন একটা কেক সেখানে ছিল। তাহলে দেখো এই যে র্যাবিট হোল, অর্থাৎ অ্যালিস এই র্যাবিটটির পিছনে ছুটতে লাগলো, এবং র্যাবিটটি একটা গর্তের ভিতর দিয়ে এক ওয়ান্ডারল্যান্ড, অর্থাৎ এক অন্য একটা বিস্ময় জগতের মধ্যে চলে গেল। যখন অ্যালিস সেই বিস্ময় জগতে, সেই ওয়ান্ডারল্যান্ডের মধ্যে পৌঁছলো, সেই জাদুময় একটা নতুন জগতে পৌঁছলো, সেখানে সে একটা কেক দেখতে পেল, এবং কেকের গায়ে মার্কড, অর্থাৎ লেখা ছিল ইট। ইট মানে খাও, বলছে ইট মি, ইট মি, আমাকে খাও। তাহলে যে কেকটা সেখানে ছিল, সেই কেকের গায়ে কি লেখা ছিল? ইট মি। এই যে ইট মি, এই ইট মি কেকটাকে, মানে যে এমন একটা কেক সেখানে ছিল যে কেকের গায়ে লেখা ছিল ইট মি, তো এই ইট মি কেকটাকে খাওয়ার পর অ্যালিস, হোয়াই ওয়াজ অ্যালিস ডিসঅ্যাপয়েন্টেড, কেন অ্যালিস হতাশ হয়ে গেছিল? তাহলে হোয়াই ওয়াজ অ্যালিস ডিসঅ্যাপয়েন্টেড আফটার শি এট দ্য কেক মার্কড, যে কেকটি মার্ক করা ছিল কেমন? ইট মি। তাহলে ইট মি
মার্ক করা সেই কেকটা খাওয়ার পর অ্যালিস কেন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, অ্যালিস কেন হতাশ হয়েছিল, এটার কারণটা জানতে চেয়েছে। এটাও আমরা 2 নম্বরের জন্য করব। আমি তোমাদের উত্তরটা একটু এখানে দেখাই। তাহলে ওখান থেকে আমি যদি উত্তরটা লিখি তাহলে আমরা কি পারবো, আমরা লিখতে পারবো অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এইটা আমার হচ্ছে অবজেক্ট, ওয়াজ ওয়ার অক্সিলারি, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আমি বললাম দ্য ম্যান ওয়াজ কিল্ড, মানে লোকটাকে হত্যা করা হয়েছিল, তাই না? দিলাম দ্য ম্যান অবজেক্ট, ওয়াজ ওয়ার, তারপরে কিল্ড থার্ড ফর্ম। ঠিক এরকম অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, অ্যালিস কি হয়ে গেছিল, হতাশ হয়ে গেছিল। কথা হচ্ছে আফটার, কখন, আফটার মানে পরে, কি কোন বিষয়টার পরে অ্যালিস হতাশ হয়েছিল স্যার? শি, তিনি মানে সে, ইট অ্যাট, তাহলে এটা সেকেন্ড ফর্ম, সে খেয়ে নিয়েছিল দ্য কেক, সেই কেকটা, মার্কড, যার মধ্যে মার্কড করা ছিল কি, ইট মি, ইট মি, তাহলে মানে হচ্ছে এই যে ইট মি মার্ক করা কেকটাকে শি এট, মানে সে মানে অ্যালিসকে কথা বলানো হচ্ছে যে অ্যালিস সেই ইট মি কেকটাকে খাওয়ার পরে, আফটার পরে অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, অ্যালিস হতাশ হয়ে গেছিল। প্রশ্নে ছিল হোয়াই, কেন, কেন হতাশ হয়েছিল? আমরা লিখব বিকজ, কারণ। দেখো লাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এটা প্যাসিভ ভয়েস, প্রথমে অবজেক্ট লিখবা, কে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, অ্যালিস মেয়েটা, তাহলে অ্যালিস ওয়াজ লিখলা, দেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এটা কি স্যার? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড আফটার, কিসের পরে? শি এট দ্য কেক, সে কেকটা খাওয়ার পরে। কোন কেকটা স্যার? মার্কড, যেটার মধ্যে দাগ দেওয়া ছিল বা লেখা ছিল ইট মি, সেই ইট মি মার্ক করা কেকটা খাওয়ার পর অ্যালিস ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হয়ে গেছিল। ওকে, কেন, হোয়াই? বিকজ, কারণটা হচ্ছে রাদার দ্যান গ্রোয়িং টু আ সাইজ হোয়ার শি কুড রিট্রিভ, সরি এটা রিসিভ হবে, তো হোয়ার শি কুড রিসিভ দ্য কি ফ্রম দ্য টেবিল টপ, মানে সে চেয়েছিল যে টেবিলের যে উপরে একটা কি রাখা ছিল, চাবি রাখা ছিল, কি, এই যে কি, তো সে চেয়েছিল যে এই কেকটাকে খেয়ে আমি যদি লম্বা হতে পারি, বড় হতে পারি, তাহলে ঠিক ওই যে চাবিটা আছে, এই চাবিটা পর্যন্ত, টেবিলের উপর রাখা চাবিটাতে আমি পৌঁছতে পারবো, আমি সেটাকে নিয়ে নিতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি? বিকজ রাদার দ্যান গ্রোয়িং টু এ সাইজ, সে একটা গ্রো মানে বড় হওয়া, টু এ সাইজ একটা নির্দিষ্ট সাইজে সে বড় হওয়ার থেকে, হোয়ার শি কুড রিসিভ দ্য কি ফ্রম দ্য টেবিল টপ, যেখানে ধরো এই উচ্চতায় টেবিলের উপর একটা চাবি রাখা আছে, এবার অ্যালিস ছোট, সে ওইটা খাওয়ার পর লম্বা হতে চায়, সে যখন এটা খেয়ে নিল, সে ভাবলো এবার আমি কি করব, চাবিটাকে ধরবো, চাবিটাকে ছুঁতে পারবো, চাবিটাকে নিতে পারবো, তাহলে টেবিলের টপ পর্যন্ত ওকে পৌঁছাতে হবে। কিন্তু সে যখন সেটাকে খেয়ে নিল, সে টেবিলের সেই নির্দিষ্ট গ্রোয়িং টু আ সাইজ, একটা নির্দিষ্ট সাইজে গ্রো করার পরিবর্তে হোয়ার শি কুড রিসিভ দ্য কি ফ্রম দ্য টেবিল টপ, যেখানে সে টেবিলের উপর থেকে চাবিটাকে রিসিভ করতে পারবে, সেই জায়গাতে যাওয়ার পরিবর্তে রাদার দ্যান, বরঞ্চ কি হলো, শি ইনস্টেড শ্র্যাঙ্ক টু এ টাইনি সাইজ, টাইনি মানে ছোট্ট, সে যতটুকুনি ছিল তার থেকে আরো ছোট হয়ে গেল, এবার তো মহা জ্বালা হয়ে গেল। সেই এলিস চাইলো যে সে যাতে টেবিলের উপর লম্বা হয়ে সেই চাবিটাকে টেবিলের উপর থেকে নিতে পারে, কিন্তু সে ইটমি কেকটাকে খাওয়ার পর উল্টো আরো লম্বা তো না হলোই না, উল্টো আরো ছোট সাইজ হয়ে গেল, এ তো মহা মুশকিল হয়ে গেল। তাহলে ছোট সাইজ, মেকিং হার ফিল ইভেন ফার্দার ফ্রম হার গোল অফ গেটিং ইনটু দ্য গার্ডেন, সে চেয়েছিল যে সে বাগানের মধ্যে যাবে, কিন্তু সেই যে গেটিং ইনটু দ্য গার্ডেন, সে যে বাগানের মধ্যে বের হতে চেয়েছিল সেই চাবিটা খুলে, দরজা খুলে, কিন্তু সেইটা হওয়ার পরিবর্তে
সে কিন্তু ওই সাইজে পৌঁছতে না পেরে বরঞ্চ আরও ছোট হয়ে গেল। তো এই কারণেই অ্যালিস কিন্তু কি হয়ে গেল, পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। তো এই লাইনটা একটু আমি কঠিন লিখিয়েছি, তোমরা ইজিভাবেও এটাকে লিখতে পারো। অ্যালিস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড আফটার শি এট দ্য কেক মার্ক ইট মি বিকজ she became বা she shrank into a tiny size, সে একটা ছোট্ট সাইজে পরিণত হয়েছিল, মেকিং হার ফিল ইভেন ফার্দার ফ্রম হার গোল অফ গেটিং ইনটু দ্য গার্ডেন। সে কিন্তু বাগানে পৌঁছানোর যে তার গোল বা টার্গেট, সেখান থেকে সে কিন্তু তাকে কিন্তু সেই গোল থেকে বিরত থাকতে হলো, যে সে আর বাগানের দিকে যেতে পারলো না। তাহলে এটা একটা আমার উত্তর। 3 নাম্বার আমরা এখানে কোশ্চেন কি দেখতে পাচ্ছি, হোয়াই ডিড দ্য জার। এখানে দেখো ডিড আছে, এটা মানে পাস্ট ইনডেফিনিট টেন্সের কোশ্চেনের জন্য ডিড দরকার। হোয়াই ডিড দ্য জার, এটা আমাদের সাবজেক্ট, তাহলে এই জায়গায় বোঝো দ্য জার, রাজা বা রাশিয়ার যে সম্রাট তাদের জার বলা হয়, আমি আগেই বলেছিলাম। তো জার হোয়াই কেন, ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, এখানে ডিড থাকলে তুমি বুঝে নিবা যার কেন চেয়েছিল, পাস্টে করে দিলাম। তাহলে যার কেন চেয়েছিল, অ্যান্সার্স টু দ্য 3 কোশ্চেন্স, তার যে মনের মধ্যে 3টা কোশ্চেন জেগে উঠেছিল। তো সেই রাজা কেন তার মনের মধ্যে জেগে ওঠা 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, বুঝতে পারলাম? তো কি কারণবশত জারের মনের মধ্যে 3টা প্রশ্নের উত্তর জানার ইচ্ছা হয়েছিল, এই কোশ্চেনটা এখানে করেছে। তাহলে আমরা এটার উত্তরটা দেখে নিই। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের জার। দেখো তুমি যদি করতে চাও তাহলে তুমি বলতে পাও দ্য জার ওয়ান্ট থেকে আমাকে করতে হলো ওয়ান্টেড। কেন? কারণ ডিড ছিল কোশ্চেনটার মধ্যে। হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট, কেন রাজা চেয়েছিলেন। তাহলে ওয়ান্ট থেকে ডিড থাকার জন্য হলো ওয়ান্টেড। তাহলে ডিড থাকলে যে ভার্ব ফর্মটা দেওয়া থাকবে তার তোমরা ফার্স্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্মটা বসাবা। তাহলে কেন হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট, তাহলে আমরা লিখবো দ্য জার ওয়ান্টেড, রাজা চেয়েছিলেন। কি চেয়েছিলেন? আনসার, উত্তরগুলো, 2-3 কোশ্চেন্স, তার 3টা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। বিকজ, কেন, হোয়াই কেন, বিকজ হি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে ইফ হি নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, তার প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু, যে কোনো কিছুকে শুরু করার জন্য একদম পারফেক্ট রাইট সঠিক সময় কোনটা। যদি রাজা এটা জানতে পারেন তাহলে তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। তো রাজা ভাবছে যে ইফ হি নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি সে জানতে পারত সঠিক কাজ শুরু করার জন্য কোনটা সঠিক সময়, দ্য রাইট পিপল টু লিসেন টু, কোন লোকগুলোর কথা আমার শোনা দরকার, সঠিক লোকগুলো কারা, অ্যান্ড দ্য রাইট থিং টু ডু, এবং কোন কাজটা সঠিক যেটা আমার করা উচিত। যদি তিনি এই বিষয়গুলো জানতে পারতেন, কোনটা সঠিক সময় কোনো কাজ শুরু করার জন্য, কারা সঠিক লোক যাদের কথা সে শুনবে, অথবা হুম টু অ্যাভয়েড, যাদেরকে এড়িয়ে চলবে, এবং কোনটা রাইট থিং টু ডু, কোন কাজটা সবচেয়ে রাইট থিং জিনিস বা কাজ টু ডু, এই 3টা জিনিস, সঠিক সময়, সঠিক লোক আর সঠিক কাজ, এই 3টা বিষয় যদি সে জানতে পারে, কি হবে, হি উড নেভার ফেল, সে কোনোদিনও ব্যর্থ হবে না, ইন এনিথিং, কোনো কিছুতেই, হি মাইট আন্ডারটেক, সে তার লাইফে, একজন রাজা তিনি তার লাইফে যা কিছু কাজই গ্রহণ করুক না কেন, সে কোনো কাজে কিন্তু ব্যর্থ হবে না, যদি সে বুঝতে পারে কোনো কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা, অর্থাৎ রাইট টাইম কোনটা, কোন ব্যক্তিগুলো সঠিক ব্যক্তি, রাইট পিপল কারা, হুম টু লিসেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাদের কথা শুনতে হবে, কাদেরকে এড়িয়ে যেতে হবে, অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার অথবা থিং টু ডু, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটাকে করা উচিত। যদি এই সঠিক সময়, সঠিক লোক এবং সঠিক কাজ, এই 3টা বিষয় যদি জানতে পারে, তাহলে একজন ব্যক্তি
রাজা নিজের লাইফ দিয়ে ফিল করছেন যে তাহলে রাজা মনে করেন যে আমি একজন রাজা হিসাবে তাহলে আমার দ্বারা টেক ওভার করা, আমার হাতে নেওয়া কোনো কাজেই আমি লাইফে কোনোদিন ব্যর্থ হব না। বোঝা গেল? দেখো এইটা আমি তোমাদের 3টা কোশ্চেন এখানে বোঝালাম। 4 নম্বর কোশ্চেন দেখো, আমাদের কিন্তু এখান থেকে কিন্তু 4টা কোশ্চেন মধ্যে মাত্র এনি 2 অ্যান্সার করতে হবে, কিন্তু আমি তোমাদের 4টাই এখানে দেখাচ্ছি, তোমরা এইরকম করে প্র্যাকটিস করবে। এবার লাস্ট কোশ্চেনটা এখানে বলছে হোয়াই ডিড, আবার ডিড আছে দেখো পাস্টে, দ্য জার, তাহলে সাবজেক্ট, রাজা কেন ডিসাইড, ডিসাইড মানে মন স্থির করা, তাহলে মনস্থির করা, রাজা কেন ডিসাইড করলো, মনটাকে স্থির করলো কিসের জন্য, টু কনসাল্ট দ্য হারমিট, তার সাম্রাজ্যে হারমিট মানে সন্ন্যাসী, সেই যে রাজার কিংডম, সেই রাজার কিংডম রাজার রাজত্বের মধ্যে একজন খুব রেনোয়েন্ট মানে বিখ্যাত ফেমাস একজন হারমিট ছিল, সন্ন্যাসী ছিল। সেই সন্ন্যাসীর কাছে শেষ পর্যন্ত রাজা কিন্তু সিদ্ধান্ত নিলেন যে না, আমাকে কিন্তু এই সন্ন্যাসীর সঙ্গে কনসাল্ট করতে হবে, দেখা করে আলোচনা করতে হবে আমার উত্তরগুলো পাওয়ার জন্য। তো কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য জার, কেন সেই রাজা ডিসাইড স্থির করেছিলেন টু কনসাল্ট দ্য হারমিট, সেই যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর সঙ্গে আলাপ আলোচনা বা ব্যবহারটা নিয়ে তার 3টি প্রশ্ন নিয়ে ডিসকাস করার জন্য তিনি কেন মনস্থির করেছিলেন। উত্তরে আসি। দেখো অ্যাকচুয়ালি এই উত্তরটার জন্য আমরা একটু গল্পের ব্যাকগ্রাউন্ডে ঢুকি। রাজার মনে যখন এই যে একটু আগে যে কথাগুলো বললাম, রাজার মনে যখন এই কোশ্চেনগুলো জেগে উঠেছিল, তখন রাজা ভেবেছিল যে একটা কথা ডিক্লেয়ার করে দিয়েছিল রাজা তার পুরো রাজ্যের মধ্যে, দ্য জার ডিক্লেয়ার থ্রু আউট হিজ কিংডম দ্যাট, রাজা তার রাজ্য জুড়ে ডিক্লেয়ার করেছিল যে যেই তাকে একটা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারবে, সন্তোষজনক, দ্য জার উইল গিভ হিম আ গ্রেট রিওয়ার্ড, রাজা তাকে একটা বড় সড়ো পুরস্কার দেবে। এবার স্বভাবতই যদি কেউ কোনো একটা রাজা তাকে রাজ্য জুড়ে ঘোষণা করে দেয় যে যারা আমাকে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন আমি তাকে একটা মোটা বড় রকমের একটা পুরস্কার দিব, এই কথাটা যখনই রাজ্য জুড়ে ডিক্লেয়ার করে দেওয়া হলো, ঘোষণা করা হলো, বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা, যারা পণ্ডিত ব্যক্তি রাজ্যের মধ্যে ফেমাস, তারা কিন্তু রেনোমেন্ট ছুটে ছুটে আসলো, লার্নড মেন, সবাই একজন জ্ঞানী ব্যক্তিরা রাজার কাছে আসলেন, প্রত্যেকে রাজাকে উত্তর দিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজা কিন্তু সেই জ্ঞানী ব্যক্তিদের দেওয়া উত্তরগুলোর মধ্যে কারুর উত্তরেই সন্তুষ্ট হতে পারলেন না, অর্থাৎ কারুর কাছ থেকেই তিনি কিন্তু স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু পেলেন না। এবার রাজা ভাবলেন, কারণ কি সবার দেওয়া উত্তরগুলো কিন্তু ডিফারেন্ট ছিল। একজন জ্ঞানী লোক এক রকমের উত্তর দিলেন 3টা প্রশ্নের, আর একজন জ্ঞানী লোক অন্য এক রকমের উত্তর দিলেন, আবার আর একজন তৃতীয় জ্ঞানী লোক অন্য রকম উত্তর দিলেন। যখন ডিফারেন্ট টাইপস অফ অ্যান্সার্স রাজার কাছে সেখানে আসতে লাগলো, রাজা কিন্তু কনফিউজড হয়ে গেলেন যে কার কথা শুনবো, কাকে ছেড়ে আমি কার উত্তরটা নিব। তো রাজা ভাবলেন এরকম করে হবে না, এবার আমাকে একটা স্যাটিসফ্যাক্টরি উত্তর যদি পেতে হয়, আমি যদি সঠিক একটা উত্তর আমার মনকে শান্তি দেওয়ার মতো সন্তোষজনক উত্তর যদি আমি পেতে চাই, তাহলে আই থিঙ্ক আই হ্যাভ টু মিট সেই যে হারমিট, আমাকে সেই হারমিটের সঙ্গে দেখা করতে হবে যে আমার রাজ্যে খুবই নামডাক, যে সবাই বলে একজন হারমিট আছে, ওনার সঙ্গে আপনি মানে ওনার অনেক নাকি খ্যাতি আছে। তো তার কাছেই রাজা শেষ পর্যন্ত কিন্তু ডিসাইড করেছিল কনসাল্ট করার জন্য। তো রাজা প্রশ্ন হচ্ছে কেন রাজা, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট উইথ দ্য হারমিট বা টু দ্য হারমিট, রাজা কেন সেই হারমিটের সঙ্গে কনসাল্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। উত্তর দেখি, ম্যানি ওয়াইজ মেন, অনেক জ্ঞানী গুণী মেন, দেখো ম্যানের এটা হচ্ছে প্লুরাল ফর্ম, মেন, অনেক জ্ঞানী পণ্ডিতেরা হ্যাড অফার্ড পাস্টের পারফেক্ট টেন্স, হ্যাড অফার্ড করেছিলেন ডিফারেন্ট অ্যান্সার্স টু দ্য জার্স 3 কোশ্চেন্স, এই যে রাজার 3টি প্রশ্নের মেনি ওয়াইজ মেন হ্যাড অফার্ড ডিফারেন্ট অ্যান্সার্স, এই কথাটাকে হাইলাইট করো। নানান ধরনের উত্তর কিন্তু অনেক জ্ঞানী লোকেরা অফার্ড করেছিলেন, কোন প্রশ্নগুলোর, টু দ্য জার্স 3 কোশ্চেন্স, সেই যে রাজা মহাশয়ের 3টা প্রশ্ন ছিল, সেই রাজা মহাশয়ের 3টি প্রশ্নের বিভিন্ন ধরনের আনসার, ডিফারেন্ট টাইপস অ্যান্সার্স সেই জ্ঞানী লোকেরা দিয়েছিলেন। নান অফ হুইচ, নান মানে কোনোটাই, অফ হুইচ মানে যেগুলির কোনোটাই
মানে সেই উত্তরগুলির কোনোটাই স্যাটিসফাইড হিম, স্যাটিসফাইড মানে সন্তুষ্টি দেওয়া, রাজাকে সন্তুষ্টি দিতে পারেনি, রাজার মনকে বোঝাতে পারেনি যে হ্যাঁ এই উত্তরটা ঠিক। রাজা কোনো উত্তরের সাথেই নিজের সহমত পোষণ করতে পারেনি, রাজা স্যাটিসফাইড হতে পারেনি সেই উত্তরগুলোর দ্বারা, প্রোভাইডেড বাই দ্য লার্নড মেন, সেই জ্ঞানী লোকেদের দ্বারা দেওয়া উত্তরগুলো বা ওয়াইস মেনদের দেওয়া উত্তরগুলোর দ্বারা রাজা কিন্তু স্যাটিসফাইড হতে পারেনি। তাই জন্য বলা হচ্ছে নান অফ হুইচ স্যাটিসফাইড হিম, কোনো উত্তরগুলোই, সেই জ্ঞানী লোকেদের দেওয়া কোনো উত্তরই তাকে কিন্তু স্যাটিসফাইড করতে পারলো না। এবার রাজা কি করলো, রাজার মনে একটা আশা জাগলো, উইথ দ্য হোপ, তাহলে উইথ দ্য হোপ, হোপ মানে আশা, অফ ফাইন্ডিং হিজ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, তার উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং, এটা হিজটা কেটে দাও, দরকার নেই, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, সন্তোষজনক উত্তর পাওয়ার, হোপ মানে আশা, খুঁজে পাওয়ার আশা নিয়ে, উইথ দ্য হোপ, কিসের হোপ নিয়ে, কিসের আশা নিয়ে, অফ ফাইন্ডিং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, তার উত্তরের একটা সন্তোষজনক, তার প্রশ্নের একটা সন্তোষজনক উত্তর খুঁজে পাওয়ার আশা নিয়ে, দ্য জার ফাইনালি, অবশেষে, আমি অ্যাড করেছি যে অবশেষে, ডিসাইডেড স্থির করেছিল, টু কনসাল্ট আলোচনা করার জন্য, দ্য হারমিট সেই সন্ন্যাসীর সঙ্গে। কোন হারমিটের কথা এখানে বলা হচ্ছে? হু, তোমাদের ক্লজ শিখিয়েছিলাম রিলেটিভ ক্লজ, যিনি ওয়াজ ওয়াইডলি নোন, যিনি ভীষণভাবে রেনোভেন্ট, যিনি ভীষণভাবে পরিচিত ছিলেন, নোন ছিলেন, ফর হিজ উইজডম, উইজডম মানে জ্ঞান, যিনি ভীষণভাবে তার জ্ঞানের জন্য পরিচিত ছিলেন, থ্রু আউট দ্য কিংডম, তার রাজ্য জুড়ে। তাহলে কোশ্চেন ছিল ওয়াই ডিড দ্য জার ডিসাইডেড, সরি হোয়াই ডিড দ্য জার ডিসাইড, ডিড থাকলে ডিসাইডেড আসবে না, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, রাজা কেন হারমিটের সঙ্গে আলাপ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন? আমরা উত্তর কি লিখলাম? মেনি ওয়াইজ মেন, অনেক অনেক জ্ঞানী গুণী লোকেরা, হ্যাড অফার্ড ডিফারেন্ট অ্যান্সার্স, ভিন্ন ভিন্ন ধরনের উত্তর অফার করেছিলেন, টু দ্য জার্স থ্রি কোশ্চেন, রাজার সেই তিনটি প্রশ্নের, নান অফ হুইচ, তাদের মধ্য থেকে কোনো উত্তরই স্যাটিসফাইড হিম, রাজা মহাশয়কে সন্তুষ্টি দিতে পারেনি বা স্যাটিসফাই করতে পারেনি, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, সন্তোষজনক উত্তর পাওয়ার আশা নিয়ে, দ্য জার ফাইনালি ডিসাইডেড, রাজা শেষ পর্যন্ত ডিসাইডেড মানে স্থির করেছিলেন, এই দেখো ডিড থাকলে ডিসাইডেড সেকেন্ড ফর্ম নিয়ে নিলাম, স্থির করেছিল, টু কনসাল্ট দ্য হারমিট, হারমিট মহাশয়ের সঙ্গে, সেই সন্ন্যাসী মহাশয়ের সঙ্গে আলোচনা করার। কোন সন্ন্যাসী মহাশয়? যিনি হু ওয়াজ ওয়াইডলি রেনোভেন্ট, তুমি বসাইতে পারো রেনোভেন্ট মানে বিখ্যাত, হু ওয়াজ ওয়াইডলি নোন, যিনি ভীষণভাবে বিখ্যাত ছিলেন, ফর হিজ উইজডম, তার জ্ঞান, তার প্রতিভার জন্য, তার জ্ঞানের জন্য, থ্রু আউট দ্য কিংডম, সমগ্র রাজ্য জুড়ে। এইভাবে আমি তোমাদেরকে, এই যে দেখো ফার্স্ট যে প্রস সেকশন থেকে আসবে, প্রস সেকশন থেকে তোমাদের দুটো কোশ্চেন করতে হবে, 2 into 2 = 4, তো এই যে চারটা কোশ্চেনের মধ্যে মাত্র দুটো কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেখো দুটো কোশ্চেন দেওয়া আছে সেই অ্যালিসের পড়াটার থেকে, ডাউন দ্য রেবিট হোল থেকে, আর দুটো কোশ্চেন দেওয়া আছে সেই 3 কোশ্চেন লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন গল্প থেকে। আমি এই 3 কোশ্চেনের দুটো কোশ্চেনের উত্তর কী করে লিখতে হয় তা দেখিয়ে দিলাম তোমাদের, আবার এই দুটো কোশ্চেন অ্যালিস থেকে কী করে উত্তর লিখবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। বুঝতে পারলাম? এবার এই প্রশ্নগুলো আমি তোমাদের করাবো না, এগুলো কোশ্চেন তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি তোমাদের মনে হয় স্যার কোশ্চেনগুলো করতে পারছি না, একটু করিয়ে দেন, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি নেক্সট কোনো ক্লাসে আমি এগুলোকে করিয়ে দিব। দেখো আমি জাস্ট দেখাচ্ছি। এবার 6 মার্কসের একটা কোশ্চেন আছে এখানে। হোয়াট ওয়ার এলিসেস থট অ্যাবাউট জিওগ্রাফি অ্যান্ড স্কুল লেসন্স হোয়াইল ফলিং? অ্যালিস, ফল মানে কি বলতো? ফল মানে পতিত হওয়া, গাছ থেকে আম পড়ে, তাই না? যেমন আমরা যে আপেলের গল্প শুনেছিলাম, গাছ থেকে পড়লো, নিউটন বলতেছি তো নিউটন হবে, তাই না? তো নিউটন, সায়েন্টিস্ট আইজাক নিউটন স্যার, তো তিনি কি করলেন, ভাবলেন যে আপেলটা অ্যাকচুয়ালি কেন নিচের দিকে পড়লো, উপরের দিকে তো যেতে পারতো। তো সেখান থেকে আমরা যে মাধ্যাকর্ষণ শক্তির যে গল্পটা ছোটবেলায় আমরা পড়তাম সেটা নিয়ে যে আমরা জানি, তো পড়ে যাওয়া, কোনো একটা জিনিস পড়ে যাওয়া, তাই না? অ্যালিস কি করলো, একটা র্যাবিটটা একটা গর্তের মধ্যে দিয়ে ঢুকলো,
তো অ্যালিস ভাবলো এই র্যাবিটটা তো সুন্দর কথা বলতে পারে, যাই তো একটু পিছু পিছু যাই, এ তো কোনো সাধারণ অর্ডিনারি কোনো র্যাবিট নয়। অ্যালিস যখন সেই গর্তের মধ্য দিয়ে নিজে ঢুকলো, সে এমন একটা সুড়ঙ্গের মতো পথ দিয়ে পড়তে লাগলো তো পড়তেই লাগলো, যে মনে হচ্ছে সে আর মানে থামার কোনো নাম নেই, একদম পড়তেই আসে। তো যখন সে সেই যে র্যাবিট হোল দিয়ে পড়ছিল, তার মাথায় কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা ঘুরতেছিল। কি চিন্তা? হোয়াট ওয়ার এলিসেস থটস অ্যাবাউট জিওগ্রাফি অ্যান্ড স্কুল লেসন্স। তখন তার মাথায় ভূগোল এবং স্কুলের লেসন সম্পর্কে অনেক কিছু চিন্তা ভাবনা ঘুরছিল। তো বলা হচ্ছে এলিসের মাথায়, এলিস যখন ওই সুড়ঙ্গ দিয়ে পড়ছিল র্যাবিট হোলটা দিয়ে, র্যাবিটের গর্তটা দিয়ে, তখন তার মাথায় জিওগ্রাফি এবং স্কুল লেসন সম্বন্ধে কি কি চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। হাউ ডিড শি ট্রাই টু অ্যাপ্লাই দেম টু হার স্ট্রেঞ্জ সিচুয়েশন। সেই যে স্কুলে যে ইতিহাস বলবো না, সেই যে স্কুলে যে ভূগোল শিখেছিল, সেই যে স্কুলের যে পাঠ্যগুলো ছিল, সেই পাঠ্যগুলো, তার যে জানা ভূগোল পাঠ্য, এই সমস্ত কিছু স্কুলে যে লেসনগুলো সে শিখেছিল, এই লেসনগুলো কি করে সে অ্যাপ্লাই করবে টু হার স্ট্রেঞ্জ সিচুয়েশন। আজকে এই যে অদ্ভুত সিচুয়েশনের মধ্যে সে পড়ে গেছে, একটা সুড়ঙ্গ পথে সে পড়ছে তো পড়ছেই, একদম সে থামার কোনো নামগন্ধ নেই। তো সেই অদ্ভুত একটা সিচুয়েশনে, সেই একটা পিকিউলিয়ার সিচুয়েশনে সে কি করে স্কুলের মধ্যে তার জানা ভূগোলটাকে সে কাজে লাগাতে পারবে, সেই ভাবনা তার মধ্যে জাগতেছিল। এটা হচ্ছে 3+3, আমি বলতে পারি 3+3 মানে 6 মার্কস। দেখো, অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন। এখান থেকে একটা তোমার অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের 6 মার্কসের দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 3 কোশ্চেন থেকে, অর্থাৎ দুটো তোমার টেক্সট এখানে আছে। সেই দুটো টেক্সট থেকে কিন্তু দুটোই আমাদের ব্রড কোশ্চেন আমি পাচ্ছি। দেখো 6 মার্কসের একটা 6 × 1 6 মার্কসের জন্যই অ্যান্সার করতে হচ্ছে। একটা দেওয়া আছে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে, একটা দেওয়া আছে 3 কোশ্চেন থেকে। তো আমি বলবো তোমরা 3 কোশ্চেনটা তোমরা প্রথমে ভালো করে পড়ো, এটা তোমাদের করতে ইজি হবে। তোমরা চাইলে এই কোশ্চেনটাও করতে পারো, এটা খুব একটা সাজেস্টিভ কোশ্চেন। এই কোশ্চেনটা বাড়িতে অবশ্যই প্রিপেয়ার করবে, যে অ্যালিস যখন সুড়ঙ্গ দিয়ে পড়ছিল তখন স্কুলের ভূগোল এবং স্কুলে পড়ানো পাঠ্য সম্পর্কে তার কি কি চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল, এবং সে কিভাবে সেই অদ্ভুত সিচুয়েশনে, সেই যে সুড়ঙ্গ দিয়ে পড়তে থাকা অবস্থায় সে কি করে তার স্কুলে শেখা সেই ভূগোল, তার সেই পাঠ্যগুলোকে সে তার অদ্ভুত সিচুয়েশনে কী করে সে অ্যাপ্লাই করবে, তার সম্বন্ধে তার মাথায় কি কি চিন্তাভাবনা আসছিল, এই জিনিসটা। এবার এইখানে একটা কোশ্চেন আছে বি নাম্বার। দেখো, দুটোর মধ্যে কোনো একটা করতে হবে তোমাকে 6 মার্কসের জন্য। তাহলে 6, এখানে দুটো করবো, 4টার মধ্যে 2 × 4, 6 × 4 10 মার্কস পাবা। এগুলো যদি তুমি সুন্দর করে লিখতে পারো, প্রত্যেকটা মার্কস ফুল পাবে। তাহলে 6 তুমি পেতে পারো, 5 তো পেতেই পারো। তাহলে 6, এখানে 2 × 4 10, অর্থাৎ আমি যদি 10-এর মধ্যে 10 পাই, তার জন্য তোমাকে কিন্তু একটু কষ্ট করতে হবে, বাড়িতে সুন্দর করে লিখতে হবে, প্রতিদিন একটা করে ব্রড কোশ্চেন তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এই উত্তরগুলো বাড়িতে খাতায় তোমাকে লিখে দেখতে হবে যে কোথায় আমার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, বাক্যটা কোথায় ভুল হচ্ছে, তাই না? এখানে লাইনটা বোঝাই। তাহলে এটা তোমরা বাড়িতে প্রিপেয়ার করো, এ নাম্বারটা, এটা তোমাদের হোম টাস্ক থাকলো। আমি বি নাম্বারটা তোমাদেরকে আজকে করিয়ে দিব। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। হু আস্কড ফর ফরগিভনেস, ফরগিভনেস মানে ক্ষমা। এই যে লাইনটা কোটেশনের মধ্যে দেওয়া আছে দেখতে পাচ্ছ, ফরগিভ মি, কথা হচ্ছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। এটা একটা তোমাদের বইয়ের কোটেশন, বইয়ের একটা লাইন। কোথার থেকে নেওয়া হয়েছে লাইনটা? এটা 3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়, সেই লিও টলস্টয় 3 কোশ্চেন থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, কথা হচ্ছে হু আস্কড ফর ফরগিভনেস, কে ক্ষমা চেয়েছিল? হু আস্কড ফর ফরগিভনেস অ্যান্ড ফ্রম হুম, এবং কার কাছ থেকে, কার কাছ থেকে ক্ষমা চেয়েছিল, কে চেয়েছিল, কার কাছ থেকে চেয়েছিল। বলছে হোয়াই ডিড, আবার দেখো ডিড আছে, তাহলে পাস্ট টেন্স, দ্য ম্যান, কেন সেই লোকটি, আস্ক ফর ফরগিভনেস, সেই লোকটি কেন ক্ষমা চেয়েছিল। সেকেন্ড, তারপরে কি বলা আছে, হাউ ডিড, আবার ডিড পাস্টে, দ্য লিসেনার, লিসেনার মানে শ্রোতা, যার কাছে ক্ষমা চেয়েছিল, তো সেই যিনি শুনেছিল তিনি হচ্ছেন শ্রোতা। বক্তা কিভাবে রিয়াক্ট মানে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, অন লিসেনিং টু দ্য স্পিকার, সেই বক্তার কথা শুনে
বক্তা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। আমি কোশ্চেনটাকে সহজ করে দিচ্ছি, দেখো 3টা পার্টে বিভক্ত আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই তোমরা তৈরি করবে। 2 + 2 + 2 মানে হচ্ছে 3টা পার্ট। প্রথম কোশ্চেন, কে কার কাছে ক্ষমা চাইলেন। দ্বিতীয় কোশ্চেন, কেন সেই লোকটা ক্ষমা চেয়েছিল। তৃতীয় কোশ্চেন, যখন সেই লোকটি ক্ষমা চেয়েছিল তখন যার কাছে ক্ষমা চেয়েছিল অর্থাৎ যিনি শুনলেন কথাটা তার রিয়াকশানটা কী ছিল। কে কার কাছে ক্ষমা চাইল, সেই বক্তা কেন ক্ষমা চেয়েছিল, আর এই ক্ষমা চাওয়ার ব্যাপারটা শোনার পর সেই লিসেনার, সেই শ্রোতা ব্যক্তিটির কি রিয়াকশান, কি প্রতিক্রিয়া হয়েছিল। এই গল্পটা, এর উত্তরটা আমি এইখানে তোমাদের দেখাচ্ছি। এই কোশ্চেনটা এখানে তোমরা পাবা। তাহলে এই যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। অ্যাকচুয়ালি তোমরা যদি 3 কোশ্চেন গল্পটা বুঝতে চাও, বাড়িতে আমিও পড়িয়েছি, তোমরা অবশ্যই ক্লাস পেয়ে যাবে, এবং বাড়িতেও তোমরা যদি ভালো মতো পড়ছো, আমি জানি তোমরা অলরেডি এই গল্পটা পড়ে নিয়েছো। আমি ডিরেক্ট উত্তরটা বোঝাচ্ছি। এই গল্পে কি হয়েছে, একজন রাজা ছিল, সেই রাজা ইন এ সার্টেন ওয়ার, কোনো একটা যুদ্ধে একজন লোককে মেরে ফেলেছিল এবং তার সম্পত্তিটাকে দখল করে নিয়েছিল, এবং মারার পর যখন সেই সম্পত্তিগুলো দখল করে বাজেয়াপ্ত করে নিয়েছিল, সেই যে লোকটাকে মেরে ফেলেছিল রাজা মহাশয়, ওনার আবার একজন ভাই ছিল। এই ভাই যিনি ছিলেন, সেই লোকটির ছিলেন, এখানে আমরা পরিচয় পাচ্ছি বিয়ার্ডেড ম্যান হিসাবে, অর্থাৎ একজন দাড়িওয়ালা ব্যক্তি হিসাবে। সেই বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা ব্যক্তিটি তিনি মনে মনে মানে পরিকল্পনা করেছিলেন, বা তোমরা ধরতে পারো সোর, মানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আই উইল কিল দ্য জার, আমি রাজাকে মেরে ফেলবো, অ্যান্ড আই উইল টেক দ্য রিভেঞ্জ অফ মাই ব্রাদার্স ডেথ, এবং আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। এই উদ্দেশ্যে তিনি রাজাকে মারতে বেরিয়েছিলেন। কিন্তু যখন তিনি রাজাকে মারতে বেরিয়েছিলেন, অপেক্ষায় থাকতে থাকতে যখন রাজা সেখানে পৌঁছননি, রাজা তো ছিলেন এক সন্ন্যাসীর ওখানে, তিনি সন্ন্যাসীকে কাজে হেল্প করছিলেন, সেই অবস্থায় রাজার বডিগার্ডরা সেই লোকটাকে চিনতে পেরে তাকে ভীষণভাবে আহত করে। তারা, রাজার বডিগার্ডরা বুঝলো এ তো রাজার শত্রু, তাকে পেটের মধ্যে একদম নাইফ অর্থাৎ ছুরি দিয়ে আঘাত করে, এবং সেই ব্যক্তিটি পেট চেপে ধরে কোনো মতনে সেখান থেকে ছুটে পালিয়ে সেই যেখানে রাজা মহাশয় সন্ন্যাসীর সঙ্গে মাটি খুঁড়ছিলেন সেই জায়গাটাতে কুটিরের সামনে এসে হাজির হয়। সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সেখানে সেই ব্যক্তিটিকে রাজা মহাশয় সারা রাত্রি ধরে তার ব্যান্ডেজ করে দেয়, তাকে সেবা শুশ্রূষা করে, বাতাস করে, সমস্ত জল খাইয়ে তাকে পরের দিন যখন জ্ঞান ফেরে, সেই রাজার সামনে প্রথমেই সেই বিয়ার্ডেড আহত ব্যক্তিটি ঘুম থেকে উঠেই জ্ঞান ফিরেই প্রথমেই রাজাকে একটা কথা বলে যে মহাশয় আমাকে ক্ষমা করুন, ফরগিভ মি। ক্ষমা করার পিছনে কারণটা হচ্ছে, তাহলে এই দাড়িওয়ালা লোকটি রাজা মহাশয়ের কাছে ক্ষমা চেয়েছিলেন। ক্ষমা চাওয়ার কারণটা হচ্ছে যে লোকটিকে অর্থাৎ রাজা মহাশয়কে মারার জন্য প্ল্যান করেছিল সেই দাড়িওয়ালা লোকটি, যাকে তিনি মারার জন্য প্ল্যান করেছিলেন, আলটিমেটলি ভগবানের কি লীলা যে যাকে মারার প্ল্যান করেছিলেন সেই লোকটি উপরন্তু তার জীবন বাঁচিয়ে দিল। তাহলে শত্রুকে সে শত্রু ভেবে রাজাকে মারতে গেছিল, কিন্তু রাজার বডিগার্ডরা যখন তাকে আহত করেছিল সেই স্বয়ং রাজা অর্থাৎ একদিক থেকে ধরলে তার শত্রু, সেই শত্রু রাজাই তাকে কিন্তু অজান্তেই জীবনটা বাঁচিয়ে দিয়েছিল। তো তখন সেই দাড়িওয়ালা লোকটি তার নিজের কৃতকর্মের জন্য ভুল বুঝতে পারে এবং রাজার কাছে ক্ষমা চেয়েছিল। তো এই হচ্ছে গল্পের ব্যাকগ্রাউন্ডটা। এরপরে প্রতিক্রিয়া কি, রাজা যখন বুঝলো যে এই লোকটি আমার শত্রু ছিল, আমাকে মারার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু আজকে এই লোকটাই আমার কাছে ক্ষমা চাচ্ছে, রাজা কাইন্ড হার্টেড সেই রাজা, সেই জার খুব সহজেই কিন্তু তাকে ক্ষমা করে দিলেন, কারণ তিনি একজন শত্রু থেকে, যিনি জাত শত্রু থেকে যিনি একটা লয়াল বন্ধু, লয়াল ফ্রেন্ড পেয়ে গেলেন, তিনি বললেন আই উইল সেন্ড মাই ওন ফিজিশিয়ান, আমি আমার নিজের চাকর বাকরকে এবং কি বলবো ফিজিশিয়ানকে, আমি আমার নিজের ডাক্তারকে তোমার ট্রিটমেন্টের জন্য পাঠাবো, এই কথাটা বলল।
তখন সেই দাড়িওয়ালা লোকটি আবার কি বলল? দাড়িওয়ালা লোকটিরও একটা উত্তর ছিল। দাড়িওয়ালা লোকটি বলল, মহাশয়, আই উইল সার্ভ অ্যাজ দ্য মোস্ট ফেথফুল স্লেভ, যে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত দাস হয়ে সারা জীবন আমি দাসত্ব করব, মানে আপনার সেবা করব। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আই উইল সার্ভ, আমি সেবা দেব, আপনাকে পরিষেবা দেব, সার্ভ করব অ্যাজ ইয়োর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সবচেয়ে বিশ্বস্ত সেবক হিসাবে। অ্যান্ড আই উইল বিট মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমি আমার সন মানে পুত্রগণকে, সন্স মানে পুত্রগণকে আদেশ দিব, নির্দেশ দিব যে আমার মতো তারাও যেন আপনার সেবায় চিরজীবন নিযুক্ত থাকে। এইভাবে রাজা কিন্তু একটা শত্রু থেকে একজন বন্ধুত্ব পেয়ে গেলেন। এই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে, এই বিষয়টাই কিন্তু এই 3 কোশ্চেন গল্পের মেইন বিষয়। এখান থেকে কোশ্চেন আসতে পারে, হাউ এ আর্চ এনিমি, কিভাবে একটা জাত শত্রু ট্রান্সফর্মড ইন্টু আ লয়াল ফ্রেন্ড, কি করে একটা জাত শত্রু একটা লয়াল ফ্রেন্ডে পরিণত হয়ে গেল অফ দ্য রাজার। তাহলে দেখো উত্তরটা, প্রথম কোশ্চেন ছিল কে কাকে বলেছে, ফরগিভ মি, এই কথাটা। তাহলে আমরা লিখতে পারি, দ্য অ্যাবাভ কোটেড লাইন হ্যাজ বিন টেকেন, এই যে উপরের লাইনটাকে হ্যাজ বিন টেকেন, এটা অক্সিলারি, এটা ভার্বের থার্ড ফর্ম, নেওয়া হয়েছে ফ্রম লিও টলস্টয়েস বিউটিফুল শর্ট স্টোরি 3 কোশ্চেন্স। এই সুন্দর কোটেশনের মধ্যে থাকা লাইনটি কোথার থেকে নেওয়া হয়েছে? লিও টলস্টয়ের লেখা সুন্দর একটা ছোট গল্প 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। যখনই কোনো লাইন তুলে কোশ্চেন করবে, তোমরা তার লাইনটা কোন জায়গার থেকে, কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা মেনশন করতে পারো, ইচ্ছা করলেই পারো। এবার আসি মেইন কোশ্চেনে, বলছে কে কাকে বলছে? হেয়ার, এখানে দ্য বিয়ার্ডেড ম্যান, একজন সেই দাড়িওয়ালা লোকটি সেইট বলেছিল দ্য অ্যাবাভ কোটেড লাইন, কোশ্চেনের মধ্যে উদ্ধৃত লাইনটিকে টু দ্য জাজ, রাজাকে বলেছিল। তাহলে সেই দাড়িওয়ালা লোকটি বলেছিল রাজাকে যে আমাকে ক্ষমা করুন। সেকেন্ড কোশ্চেন কি বলা ছিল? সেকেন্ড কোশ্চেন বলা ছিল যে কেন তিনি ক্ষমা চেয়েছিলেন, তার উত্তর আমরা এখানে করব। এখানে তোমরা চাইলে একটা বক্স করতে পারো, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড, দেখো আমি সহজ সহজ বাক্যে তোমাদের প্যাসেজগুলো উত্তরগুলো করানোর চেষ্টা করেছি। দ্য বিয়ার্ডেড, এখানে ম্যান হবে, আমি তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে ভুল করেছি, দেখো আমি পড়াচ্ছি, তোমরা ঠিক করে নিবা, আমি বলে দিচ্ছি। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড, ওয়ান্টেড মানে কি? চেয়েছিলেন, টু কিল দ্য জার, সেই রাজাকে হত্যা করতে। অ্যাজ, যেহেতু হি মানে এখানে হি বলতে রাজা মহাশয়, এক্সিকিউটেড হত্যা করেছিলেন হিজ ব্রাদার, তার ভাইকে, অ্যান্ড সিজড এবং বাজেয়াপ্ত বা দখল করে নিয়েছিলেন হিজ প্রপার্টি, তার সম্পত্তিগুলোকে, ইন এ সার্টেন ওয়ার, কোনো এক যুদ্ধে। দ্য বিয়ার্ডেড ম্যান, সেই দাড়িওয়ালা লোকটি, ওয়ান্টেড চেয়েছিলেন, টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে প্রতিশোধ, তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কিসের প্রতিশোধ? অফ হিজ ব্রাদার্স ডেথ, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন রাজাকে মেরে। সো তাই জন্য হি রিজলভ, রিজলভ মানে মনস্থির করা, তিনি মনস্থির করেছিলেন টু কিল হিম, বা লিখতে পারো টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক হোম, রাজা যখন ফিরবেন বাড়িতে, হোম ওয়ে ব্যাক হোম, রাজা যখন বাড়ি ফিরবেন সেই পথে রাজাকে মারার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সেই দাড়িওয়ালা লোকটি। হি নিউ, তিনি ভালো মতোই জানতেন, মানে দাড়িওয়ালা লোকটি জানতেন, দ্য জার ওয়েন্ট অ্যালোন, রাজা একাই গেছিলেন, টু মিট দ্য হারমিট, সন্ন্যাসীকে দেখা করার জন্য। বাট দ্য জার বিকেম লেট, কিন্তু যখন সন্ন্যাসীর কাছে গেলেন, সন্ন্যাসীর সঙ্গে কথাবার্তা বলতে, সন্ন্যাসীর কাজে সাহায্য করতে রাজার কিন্তু লেট হয়ে গেল। বাট দ্য জার বিকেম লেট, রাজা কিন্তু দেরি করে ফেললেন। কেন? অ্যাজ হি ওয়াজ অ্যাসিস্টিং, সে যেহেতু সাহায্য করছিলেন দ্য হারমিট, রাজা কিন্তু ওখানে গিয়ে দেখলেন যে সন্ন্যাসী খুবই ক্লান্ত, তখন রাজা তাকে কাজে সাহায্য করলেন। বিং ইমপ্যাশেন্ট, এইদিকে সেই দাড়িওয়ালা লোকটি রাজার ফেরার অপেক্ষা করছিল যে কখন রাজা ফিরবে, আমি তাকে হত্যা করব। বিং ইমপ্যাশেন্ট, প্যাশেন্ট মানে হচ্ছে এই প্যাশেন্ট মানে এখানে ধৈর্যশীল বোঝাচ্ছে, ইমপ্যাশেন্ট মানে অধৈর্যশীল। এবার তাকে হত্যা করার অপেক্ষায় পথের মধ্যে থাকতে থাকতে ইমপ্যাশেন্ট হয়ে গেল সেই দাড়িওয়ালা লোকটি। বিং ইমপ্যাশেন্ট
অধৈর্য হয়ে হি কেম আউট, তিনি বেরিয়ে আসলেন অফ হিস অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে গোপন জায়গা। রাজা মহাশয়ের ফেরার জন্য সেই দাঁড়িয়ে লোকটি কোনো একটা গোপন অ্যাম্বুশ মানে গোপন জায়গাতে অপেক্ষা করছিলেন। যখন দেখলেন আরে রাজা সন্ধ্যা লাগতে চললো, সূর্য ডুবতে চললো, রাজা এখনো ফিরছেন না, ব্যাপারটা কি, সে কিন্তু গোপন জায়গা থেকে বেরিয়ে আসলো। এবার কি হলো, দ্য জার্স বডিগার্ড, রাজার দেহরক্ষীগণ সেখানে ছিল। রিকগনাইজড মানে চিনতে পারা, শনাক্ত করা, হিম সেই শত্রু হিসাবে তাকে শনাক্ত করলো, অ্যান্ড উন্ডেড মানে আহত করলো হিম ব্যাডলি, প্রচণ্ড বাজেভাবে তলোয়ার দিয়ে ছুরি দিয়ে সেই দাড়িওয়ালা লোকের পেটে আঘাত করলো এবং সেই দাড়িওয়ালা লোকটি কোনো রকমে সেখান থেকে পালালো। সামহাউ কোনো মতে শি ম্যানেজড, মানে ম্যানেজ করে আমরা যেটাকে বলি, শি ম্যানেজ টু এসকেপ, কোনো মতে সে পালাতে পারলো, পালানোর জন্য ম্যানেজ করতে পারলো ফ্রম দেম তাদের কাছ থেকে মানে বডিগার্ডদের কাছ থেকে। অ্যান্ড হি কেম এবং তিনি পৌঁছলেন টু দ্য জার, রাজার কাছে। দেয়ার দ্য জার, সেখানে সেই রাজা নার্সড হিম, তাকে শুশ্রূষা করলেন, টিল হি গট রিভাইভড, রিভাইভ মানে আমরা বলবো যতক্ষণ সে কিন্তু সেখানে কি হলো জ্ঞান ফিরে না আসলো, ততক্ষণ পর্যন্ত রাজা তাকে কি করলো, রাজা তাকে একদম টিল হি গট রিভাইভ, যতক্ষণ সেই দাঁড়িওয়ালা লোকটি জ্ঞান ফিরে না আসে ততক্ষণ তাকে কিন্তু সেবা শুশ্রূষা করলেন, কারণ সেই লোকটি সেখানে পৌঁছানো মাত্রই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। হি ফেল্ট সরি, তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন, দ্যাট হি ওয়াজ সেভড বাই দ্য পারসন, এই উপলব্ধি করতে পেরে যে হি ওয়াজ সেভড, তা এটা ভয়ের চেঞ্জ আছে, হি ওয়াজ সেভড মানে তাকে বাঁচানো হয়েছিল, বাই দ্য পারসন সেই ব্যক্তির দ্বারা, কোন ব্যক্তির দ্বারা, হুম হি ওয়ান্টেড টু কিল, যাকে নিজেই তিনি মারতে চেয়েছিলেন। ধরো আমি কোনো একজন লোককে মারার প্ল্যান করলাম এবং আলটিমেটলি আমি যখন বিপদে পড়লাম সেই লোকটাই আমার প্রাণ বাঁচালো, তখন আমি কি ভাবো, আমি তখন গিল্টি ফিল করব, আমি তখন বলবো যে না এই লোকটাকে আমি মারতে চেয়েছিলাম আর এই লোকটি আমার জীবনটাকে বাঁচিয়ে দিল, তখন তিনি কিন্তু তার কাছে ক্ষমা চাইবেন, বা আমি সেই জায়গায় থাকলে আমি কিন্তু ক্ষমা চাইব। সেই লোকটাও যখন বুঝলো যে যে লোককে তিনি মারতে চেয়েছিলেন সেই লোকটাই স্বয়ং তার জীবনটাকে বাঁচিয়ে দিল, সো দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফরগিভনেস অফ দ্য জার, তাই জন্যই কিন্তু সেই দাড়িওয়ালা লোকটি আস্কড, সেকেন্ড ফর্ম ফরগিভনেস, আস্কড ফর, এখানে কোশ্চেনের মধ্যে একটা ফর ছিল, আস্কড ফর ফরগিভনেস অফ দ্য জাজ, রাজার কাছে ক্ষমা চাইলেন। কেন ক্ষমা চাইলেন, উত্তর ক্লিয়ার গেল। এবার বলা হচ্ছে এটা শোনার পর রাজার রিয়াকশন কি ছিল, দ্য কাইন্ড হার্টেড জার, সেই সদয়ে সেই দয়ালু রাজা, নট অনলি ফরগেভ হিম, তাকে যে ক্ষমা করলেন কেবলমাত্র তাই নয়, বাট অলসো বরঞ্চ প্রমিসড আরও কথা দিলেন, দ্যাট হি উড রেস্টোর হিজ ব্রাদার্স প্রপার্টি, সে তার ভাইয়ের সম্পত্তিগুলোকে রেস্টোর মানে ফিরিয়ে দেবেন, অ্যান্ড সেন্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজস্ব রাজ চিকিৎসক বা রাজবৈদ্যকে তিনি প্রেরণ করবেন ফর হিজ ট্রিটমেন্ট, সেই দাড়িওয়ালা লোকটির ট্রিটমেন্টের জন্য। দ্য জার ওয়াজ ভেরি হ্যাপি, রাজা কিন্তু খুব আনন্দিত অনুভব করছিলেন, খুশি হয়েছিলেন, টু হ্যাভ মেড পিচ, একজন শান্তি স্থাপন করতে পেরে উইথ হিজ এনিমি, এইভাবে রাজার শত্রুর সঙ্গে রাজা সহজেই একটা বন্ধুত্ব স্থাপন করতে পেরে তিনি কিন্তু একটা আনন্দ উপলব্ধি করেছিলেন। লাস্ট একটা কোশ্চেন হয় যে এবার সেই লোকটার প্রতিক্রিয়া কী ছিল এই কথা শোনার পর, আমরা বলতে পারি দ্য বিয়ার্ডেড ম্যান অলসো প্রমিসড, সেই দাড়িওয়ালা লোকটিও এই কথা শুনে প্রমিস করেছিল কি, দ্যাট যে হি উড বি দ্য মোস্ট ফেইথফুল স্লেভ অফ দ্য জার, যে আমি একটু আগে বললাম যে আমি হব, আই উইল সার্ভ অ্যাজ দ্য মোস্ট ফেইথফুল স্লেভ, তো আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত দাস হব, এই কথাটা বলছে যে হি উড বি দ্য মোস্ট ফেইথফুল স্লেভ, সে সবচেয়ে বিশ্বস্ত সেবক হবে অফ দ্য জার, অ্যান্ড বিড মানে নির্দেশ দেওয়া, এখানে ফার্স্ট ফর্ম আছে, অ্যান্ড বিড হিজ সন্স, এবং তার ছেলেদেরকেও নির্দেশ দেবে টু ডু দ্য সেম, একই রকম সেবা করার জন্য। দাস এইভাবে অ্যান আর্চ এনিমি মানে একদম প্রচণ্ড জাতশত্রু, অফ দ্য জার রাজার একজন জাতশত্রু, ট্রান্সফর্মড মানে বদলে গেল, ইনটু এ লয়াল ফ্রেন্ড, ট্রান্সফর্ম ইনটু এ লয়াল ফ্রেন্ড, একজন
বিশ্বস্ত, লয়াল, অনুগত বন্ধুত্বে পরিণত হলো। এই পার্টটা তুমি যদি মুখস্থ করো বা তৈরি করো তাহলে এটার জন্য তুমি কত নম্বর পাবা? 6 নম্বর পাবা। তাহলে দেখো আমি তোমাদেরকে এই যে প্রস সেকশন থেকে যেটা আসে সেটা পুরো তোমাদেরকে আমি দেখালাম। এবার তোমাদের ভার্স সেকশন থেকে 1, 2 এখানে তোমাদের গেল গদ্য থেকে। এবার এখানে ভার্স মানে কি? পদ্য, তাই না? কবিতা থেকে আবার 2 নাম্বার থাকবে, একটা বড় কোশ্চেন থাকবে। দেখো, হোয়াট ইজ দ্য হক ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম। কবিতার শুরুতেই সেই বাজ পাখিটি কি করছিল? অ্যান্ড হোয়াট ডাজ ইট হ্যাভ বিটুইন ইটস হুকড হেড অ্যান্ড ফিট। তো কবিতার শুরুতেই সেই বাজ পাখি কি করছিল? গাছের একটা উঁচু ডালে সে ছিল, সে রুস্টিং করছিল। বলছে হোয়াট ডাজ ইট হ্যাভ বিটুইন হিজ হুকড হেড অ্যান্ড হিজ ফিট। তার সেই যে বাঁকানো মাথা মানে ঠোঁট এবং সেই যে ধারালো অস্ত্রের মতো তার যে পা, তার মাঝে সে কোন জিনিসটাকে ধারণ করে রাখে? সেটা তোমরা উত্তরটা লিখবে। আমি এটার থেকে শর্ট কোশ্চেন করিয়েছি, তোমরা দেখে নেবে, এই কোশ্চেনটা করানো আছে। তারপরে বলা হচ্ছে দ্য হক, বি নম্বর কোশ্চেন, এটা 1 গেল, এটা 2 নম্বর দেখবো। হোয়াট ডাজ দ্য হক মিন হোয়েন ইট সেইস। সেই বাজ পাখিটি এক জায়গায় বলেছে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। আই হোল্ড, আমি ধরে আছি, ক্রিয়েশন মানে এই সৃষ্টিটাকে, ইন মাই ফুট। দেখো, হক মানে বাজ পাখি, এই বাজ পাখিটা কি বলা হচ্ছে? এই হক রোস্টিং কবিতার মধ্যে একটা সেন্স তোমার মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য বেসিক থিং অফ দিস পোয়েম। এখানে বেসিক থিংটা হচ্ছে কি? পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড ডমিন্যান্স, ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং প্রাধান্য বিস্তার, যেটা হিটলার করে দেখিয়েছিল। হিটলার কি বলছে? হিটলার বলছে আমি সর্বেসর্বা, আমি ছাড়া কিচ্ছু হবে না, আমি যেভাবে বলবো সেভাবে কন্ট্রোল করব। তো এই বাজ পাখি মনে করছে যে এইখানে বাজ পাখি কি করে? একটা গাছের ডালের মধ্যে শক্ত করে তার যে ধারালো বাঁকানো যে নখগুলো আছে সেই নখ দিয়ে, সে বাঁকানো ঠোঁট দিয়ে গাছের বাকলগুলো শক্ত করে আঁকড়ে ধরে থাকে। যখন সে আঁকড়ে ধরে থাকে শক্ত করে, তখন বাজ পাখি মনে করে এই যে বাকলগুলোকে সে আঁকড়ে ধরে আছে, এই যে বাকল, এগুলো যেন বাকল নয়, এগুলো যেন পুরো পৃথিবী, সেই যে পুরো সৃষ্টি, বিশ্বব্রহ্মাণ্ড, সেই বিশ্বব্রহ্মাণ্ডকে সে যেন ধারণ করে আছে, সে যেন তাকে যেন আঁকড়ে ধরে আছে। তার মানে এই সেন্সটা কিন্তু এখানে লিখতে হবে। ইন দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন অফ দ্য সনেট 73, সনেট 73 প্রথম 4 লাইনের মধ্যে হোয়াট 3 ইমেজেস ডাজ দ্য স্পিকার ইউজ টু ডিসক্রাইব দ্য টাইম অফ ইয়ার। বছরের সময়টাকে বর্ণনা করার জন্য প্রথম কোয়ার্ট্রেন 4 লাইনের মধ্যে কবি কোন কোন 3 ইমেজেসকে, 3টা ছবিকে ইউজ করেছেন সেটা তোমরা, আমি এটাও করিয়েছি, তোমরা দেখবা। হাউ ডাজ দ্য পোয়েট ইউজ সিজনাল চেঞ্জেস টু রিপ্রেজেন্ট দ্য প্যাসেজ অফ লাইফ। দেখো, প্যাসেজ অফ লাইফ, সময়ের সাথে সাথে আমাদের জীবন চেঞ্জ হয়। হাউ ডাজ দ্য পোয়েট ইউজ সিজনাল চেঞ্জেস, তো ঋতুর পরিবর্তনটাকে সময়ের সাথে সাথে কবি কিভাবে দেখিয়েছেন। হোয়াট অ্যাকর্ডিং টু কার্ল ডেনিস উইল বি এ কনসিকুয়েন্স অফ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড। গ্লোবাল ওয়ার্মিং কবিতাটা আছে কার্ল ডেনিসের, তো সেখানে গ্রাজুয়াল যদি ওয়ার্মিংটা বেড়ে যায় তাহলে কনসিকুয়েন্সেসটা তার কি হবে, তার পরিণতি কি হতে পারে তোমাকে লিখতে বলছে। হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড হাউ ইজ ইট অ্যাচিভ। সেই গ্রিন হাউস এফেক্ট কবিতাটার ওভারঅল টোনটা কেমন, এটাও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। তো এগুলো তোমরা নিজেরা ট্রাই করবে, আমি বললাম সবগুলো করানো সম্ভব নয়। এখান থেকে দেখো, হাউ ডাজ টেড হিউগস এক্সপ্লোর দ্য থিম অফ পাওয়ার অ্যান্ড ডমিনেন্স। একদম তোমরা যদি হক রোস্টিং কবিতাটা দেখো তাহলে তোমরা বুঝতে পাবা এই হক রোস্টিংয়ে আমি পাওয়ার অ্যান্ড ডমিনেন্স এই কোশ্চেনটা, একটাই কোশ্চেন করিয়েছি এবং বলেছি এই কোশ্চেনটা আসবে। তো সেই জায়গাটা তোমরা যদি পড়ো 100% এই কোশ্চেনটা ওখান থেকে চলে এসছে, তোমরা দেখে নেবা। এই হক রোস্টিং থেকে তোমাদের একটাই কবিতা, তোমাদের একটাই কোশ্চেন পড়তে হবে কি? পাওয়ার, ডমিনেন্স। এই জিনিসটা যদি দেখো, পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড ডমিনেন্স, এটা যদি তোমরা ভালো করে পড়ো, অর্থাৎ মেইন যে সাবস্টেন্সটা সেটা যদি ভালো করে পড়ো, তাহলে যে কোনো কোশ্চেন তোমার এখান থেকে তুমি লিখতে পারো।
ঠিক আছে, বা এখানে তোমাদের একটা আমরা যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ যে ইউজ করা হয়েছে সেটা তোমরা ইউজ করতে পারো, পার্সনিফিকেশন করা হয়েছে সেটা, সেই ব্যাপারটা তোমাদের আসতে পারে। এটার জন্য হগ রোস্টিং থেকে আমি তোমাদের একটাই কোশ্চেন করিয়েছি, ইউটিউবে তোমরা আমার দ্বিতীয় ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে পেয়ে যাবে, তোমরা ওটা রেডি করে নেবে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইয়েলো লিভস রিপ্রেজেন্ট? এই যে হলুদ হয়ে যাওয়া পাতা, এর মাধ্যমে কবি কাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন? হাউ ডাজ দিস ইমেজারি কন্ট্রিবিউট টু দ্য পোয়েমস মুড? কিভাবে এই ইমেজারিগুলো, ইয়েলো লিভসগুলো বা আরও ইমেজারিগুলো এই কবিতার মুডটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে? হোয়াই ইজ দিস চয়েস অফ ইমেজারি সিগনিফিক্যান্ট? এই কবিতায় কবি যে ইমেজারিগুলো ইউজ করেছেন এই ইমেজারিগুলো কেন সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ? এবার লাস্টে বলা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, হাউ ডাজ কার্ল ডেনিস elaborate the gradual impact of climate change on the human life in his poem Greenhouse Effect? গ্রিনহাউস এফেক্ট কবিতার মধ্যে কার্ল ডেনিস কীভাবে গ্রিনহাউস ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার বিষয়টাকে কি মানব জীবনের উপর কতটা প্রভাব ফেলছে সেটাকে কবি কিভাবে দেখিয়েছেন। তো 3টা কবিতার থেকে, এটা হচ্ছে আমাদের হগ রোস্টিং থেকে, এটা হচ্ছে আমাদের সনেট নাম্বার 73 থেকে উইলিয়াম শেক্সপিয়ারের, এটা হচ্ছে আমাদের কার্ল ডেনিসের গ্রিনহাউস ইফেক্ট থেকে। 3টা থেকে আমাদের কোশ্চেন এসেছে, তোমরা একটা উত্তর করতে হবে মাত্র 6 নম্বরের জন্য, 6 × 1। তোমরা হগ রোস্টিং থেকে প্রথমে প্রিপেয়ার করো, নেক্সটে আমি কিন্তু তোমাদের এই যে গ্রিনহাউস ইফেক্ট থেকেও করিয়ে দিব। আবার কিভাবে এই যে ইমেজারির ব্যাপারগুলো যেগুলো আছে এগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলবে, আমি এটার জন্য পৃথকভাবে উত্তর করিয়ে দিব। দেখো নেক্সট, এখানে দেখো ড্রামা থেকে, তারপরে তোমাদের ড্রামা থেকে একটা কোশ্চেন লিখতে হবে 5 নম্বরের জন্য। হোয়াই ডাজ মরিয়া নট ওয়ান্ট বার্লে টু গো টু দ্য মেইনল্যান্ড? এই যে মরিয়া চরিত্রটা যে আছে তোমরা পড়ছো এটা, তো তিনি কেন চান না যে বার্টলে তার সঙ্গে মেইনল্যান্ডে যাক, তার পিছনে কারণটা কি? এটার জন্য 3 নম্বর আছে। বলছে হাউ ডাজ দিস শো হার ফিয়ার্স অ্যাজ এ মাদার? কিভাবে তার মা হিসাবে এটা তার ভীতিটাকে, ফিয়ার্সটাকে প্রদর্শন করায়। এরকম করে সেকেন্ড কোশ্চেন আছে, হাউ ডাজ মরিয়া রিয়াক্ট আফটার বার্টলেস ডেথ? বার্টলে যখন মারা গেল সেই বার্টসের ডেথকে নিয়ে কিভাবে মরিয়া রিয়াক্ট করলো, তার প্রতিক্রিয়া কি দেখালো? হোয়াট চেঞ্জ ডু উই সি ইন হার অ্যাটিটিউড? তার অ্যাটিটিউড, তার যে আচরণে আমরা কি চেঞ্জেস দেখতে পাই? হাউ ডাজ দিস এন্ড দ্য প্লে মিনিংফুলি? কিভাবে এই ব্যাপারটা কবিতাটাকে মিনিংফুলি এন্ড করছে? তো এই কোশ্চেনটাও একটা খুবই সুন্দর কোশ্চেন। তোমরা এই দুটো কোশ্চেন তোমরা ড্রামা সেকশন থেকে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। এবার দেখো গ্রামারটা আমি তোমাদের এখানে দুটো গ্রামার আছে। গ্রামার দেখো এখানে বলছে, শ্বেতা সেড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজ অ্যাট ইয়োর বিহেভিয়ার। তাহলে এটা আমি একটু করিয়ে দিই। তাহলে দেখো শ্বেতা সেড টু, তাহলে দেখো শ্বেতা, এই সেড টুটা হয়ে যায় টোল্ড, তাহলে তোমরা করো শ্বেতা টোল্ড মি, এই কমাটা তুলে দাও, এখানে লেখো দ্যাট। শ্বেতা টোল্ড মি দ্যাট আই ওয়াজ, আই মানে এখানে শ্বেতার কথা, তাহলে আইটাকে কেটে এখানে কি করবা শি, ওয়াজ ওয়ারটা হ্যাড বিন হয়ে যায়, তাহলে শি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড, ভীষণভাবে সারপ্রাইজ, তাহলে এখানে এইটা কথা একই আসবে, ডিপলি সারপ্রাইজ অ্যাট ইয়োর মানে কি, এই যে মি বলা আছে, এই ইয়োর মানে হবে মাই, অ্যাট মাই বিহেভিয়ার। তাহলে উত্তর হবে শ্বেতা টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট ইয়োর মানে এখানে আমাকে বলছে, তাহলে মাই বিহেভিয়ার, যে সে আমার আচরণে খুবই সারপ্রাইজ, অবাক। গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, গান্ধীজি একজন বিখ্যাত কি আমাদের ভারতের নেতৃত্ব ছিলেন। তো কি বলছে, হি ইজ নোন, তিনি বিখ্যাত, অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, তিনি জাতির জনক হিসেবে পরিচিত। তো এটাকে আমাদের কি করতে বলছে কোশ্চেনটাতে, জয়েন ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স তোমরা বিভিন্নভাবে করতে পারো, এটাকে যদি তোমরা চাও তাহলে তোমরা ক্লাস করতে পারো, এটাকে নাউন ইন অ্যাপোজিশন করতে পারো, সহজভাবে বলে দেই। তাহলে তোমরা বলো গান্ধীজি, আচ্ছা আমি নেক্সট স্লাইডে করে দিই। দেখো গান্ধীজি
এই যে ওয়াজটা আছে এটাকে তোমরা তুলে দিতে পারো, এ গ্রেট লিডার এই জায়গাটাতে বসাতে পারো। গান্ধীজি এ গ্রেট লিডার, গান্ধীজি একজন মহান নেতা ছিলেন, এখানে কমা লাগাও। সেকেন্ড দেখো কি বলা আছে, গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, হি ইজ নোন, ইজ নোন লেখা আছে, এখান থেকে হিটাকে কাটো, হি ইজ নোন লিখবা, ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। তাহলে তোমরা বলতে পারো ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। এই যে কথাটা গান্ধীজি, একটা জিনিস লক্ষ্য করো, এই যে গান্ধীজি কথাটা লিখলা, এটা একটা কি, এটা একটা নাউন, এই নাউনের পরে কমা দিলা, এখানে কোনো ভার্ব ফার্ব বসে না। গান্ধীজি কে? গান্ধীজি হলেন এ গ্রেট লিডার, তিনি একজন মহান নেতা। তো এই জায়গাটা কমা দিলাম, গান্ধীজি এ গ্রেট লিডার, কমা দিলাম, ইজ নোন, এখানে ভার্ব প্রয়োজন হবে, ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, তিনি কিন্তু জাতির জনক হিসাবে পরিচিত। এটাকে যদি ক্লাস করতে তাও হতো, তাহলে লিখতে পারতা গান্ধীজি হু ওয়াজ আ গ্রেট লিডার, বা এইভাবেও করতে পারতাম গান্ধীজি ওয়াজ আ গ্রেট লিডার। এবার বসাও হু, এই হু বলতে এই লিডারকে বোঝানো হচ্ছে, হু এখান থেকে ইজ হবে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। তাহলে এইভাবে তোমরা কিন্তু বাকিটাকেও করতে পারবো। এটা তোমাদের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে হবে, এটা কিন্তু তোমাদের কি, এটা তোমাদের নাউন ইন অ্যাপোজিশন ইউজ করে হচ্ছে। তাহলে তোমরা যে কোনো চাইলে যে কোনোভাবে তোমরা জয়েন করতে পারো, কারণ তোমাদেরকে এখানে বলে নাই যে কমপ্লেক্স বা সিম্পল বানাও, তোমাদেরকে এখানে বলছে সিঙ্গেল, অর্থাৎ একটা বাক্য বানাতে বলছে তোমাদের, তাই জন্য তোমরা চাইলেই যে কোনোভাবে করতে পারো। তাহলে সিঙ্গেল বলছে, তাই না? এই যে এখানে দেখো সিঙ্গেল মানে একটা বাক্য বানালেই হলো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলে নাই কিছু, বলছে একটা করে দেখো, দুটোকে জয়েন করলেই হলো। এবার বলছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন দিছে, এটা দেখো 3 persons ইনক্লুডিং এ চাইল্ড, একজন বাচ্চা সহ 3 জন লোক ওয়ার কিল্ড, এটা থার্ড ফর্ম, এটা প্যাসিভ ভয়েস, তার জন্য অক্সিলারি, মারা গেছিল। বারুইপুর, তাহলে বারুইপুর একটা জায়গা, ইন বড় জায়গা, ইন বারুইপুর এরিয়া, বারুইপুর এরিয়াতে মারা গেছে। হোয়ার দে ওয়ার স্ট্রাক, এটাও অবজেক্ট, এটা অক্সিলারি, এটা ভার্বের থার্ড ফর্ম, যারা দে ওয়ার স্ট্রাক বাই লাইটনিং, বাই লাইটনিং মানে কারেন্টের শক খেয়ে 3 জন লোক মারা গেছে, কারেন্টের শকের দ্বারা। তাহলে এখানে হবে 3 persons ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার কিল্ড ইন বারুইপুর অ্যাট এরিয়া হোয়ার 3 দে ওয়ার স্ট্রাক বাই লাইটনিং, তাহলে লাইটনিং এর দ্বারা। এটা গেল গ্রামার, তাহলে 3 2 5 তোমরা পেয়ে গেলে, এখান থেকে 5 থাকবে। এটা গেল লাস্ট তোমাদের যেটা আমাদের থাকে রাইটিং স্কিল। আমি এটা করাবো না, তোমরা বাড়িতে করবা, আমি জাস্ট কোশ্চেনটা বলে দেই। বলছে 150 শব্দে একটা এসে লেখো। কি সম্বন্ধে লিখতে বলছে? রাইট অ্যান এসে উইদিন 150 ওয়ার্ডস অন দ্য ইম্প্যাক্ট অফ টিউশন অ্যান্ড কোচিং সেন্টার্স অন স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জীবনের উপর কোচিং সেন্টার এবং টিউশনের প্রভাব কতটা পড়ে। এবার বলছে হিন্টস কি, রাইজিং টেন্ডেন্সি টু হ্যাভ টিউটর্স ফর অল সাবজেক্টস, তোমাদের ছাত্রদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে যে কে কত বেশি টিউশন পড়তে পারি, একটা করে সাবজেক্টে 2 জন টিচার 3 জন টিচার এরকম টিচার হয়ে যাচ্ছে, সাবজেক্ট 5টা তোমাদের টিচার হচ্ছে 10টা, তো এরকম। তো রাইজিং টেন্ডেন্সি টু হ্যাভ টিউটর্স, টিউটর রাখার টেন্ডেন্সি প্রচুর মাত্রায় বাড়ছে। আগেকার দিনে শুনবা বাবা জেঠুদের কাছ থেকে যে টিউশন ছাড়াই ওরা পড়াশোনা করেছিল, থাকলে থাকতো একটা দুটো, না থাকলে নাই, তবুও কিন্তু ভালো রেজাল্ট করতো। কারণটা কি বলতো? তারা বইটাকে ভালোবাসতে শিখেছিল। তারা বই, স্টুডেন্ট হচ্ছে বইয়ের পোকা, পোকা বোঝো তোমরা, হচ্ছে ইনসেক্ট। তোমরা কি বইটাকে ভালো মতো ঢুকে বইটাকে খেয়ে ফেলবা না, বইটাকে খেয়ে ফেলবা কোন অর্থে? বইটাকে তোমাদের গুলে খেতে হবে, বইটাকে ভালো করে পড়তে হবে। তুমি যদি বইটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, ফার্স্ট অফ অল নিজে যদি বোঝো, তাহলে তোমার টিউশন টিচারের অতটা প্রয়োজন হবে না, টিউটরের অতটা প্রয়োজন হবে না। কিন্তু বর্তমানে টেন্ডেন্সি কি হচ্ছে? তো টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। টিউশনস আফটার স্কুল টেক আপ ওয়ান্স ওন স্টাডি টাইম। এবার টিউশনস আফটার স্কুল, স্কুলে যাচ্ছ আবার টিউশনে যাচ্ছ, তো স্কুলের পর যে টিউশনে যেতে হয়, তাহলে তোমার ওন টাইম স্টাডি টাইমটা তোমার কোথায় গেল?
নিজে কখন বইটাকে পড়বা। ডিপেন্ডেন্সি অন নোটস ফ্রম দ্য টিউটর্স ডিমিনিশেস দ্য হ্যাবিট অফ প্রিপেয়ারিং নোটস বাই ওয়ানসেলফ। টিউশন টিচার তোমাদেরকে নোট দিয়ে দিচ্ছে, এই জিনিসটা ভুল হচ্ছে। নোট না বুঝে নোট নেওয়া যাবে না। টিউশন টিচার যখন নোট দিচ্ছে তখন ডিমিনিশ করে দিচ্ছে দ্য হ্যাবিট অফ প্রিপেয়ারিং নোটস বাই ওয়ানসেলফ। তোমার যে নিজে নিজে যে পড়ে তোমার যে নোট বানানোর ক্ষমতা আছে সেই ক্ষমতাটা তুমি হারিয়ে ফেলছো। শুধু মানুষের দেওয়া একটা অর্ডিনারি জিনিস তুমি যেমন তেমন করে মুখস্থ করে চালিয়ে দিচ্ছ। বাট আমি অলওয়েজ বলি এই জিনিসটাই করা যাবে না। এইটার জন্য তোমাকে বুঝতে হবে আমার জিনিস তুমি কেন পুরোপুরি লিখবা। তুমি জিনিসটাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক আইডিয়া। যে কোনো কোশ্চেনের সেই বেসিক আইডিয়াটা যখন তুমি বুঝবা তারপরে জিনিসটাকে করো, সেটাকে বোঝো। সেইভাবে তোমাকে বলছে দেখো টিউশন টিচার কোচিং সেন্টার কি করে একজন স্টুডেন্টের কিন্তু বিকশিত হওয়ার ব্যাপারটাকে ধীরে 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 কমিয়ে দিচ্ছে। এটা নিয়ে এসে লিখতে বলছে। ইমেল লেখো, ইমেল লেখা আগে দিয়ে একটা সুন্দর করে আমি লিখিয়ে দিয়েছিলাম। কি কি দেখিয়েছিলাম, ফর্মাল ইনফর্মাল দেখিয়ে দিয়েছিলাম। একটা অরিজিৎ সিং এর কনসার্ট, তোমার বোন তোমাকে ইনভাইট করছে, আর একটা আই থিঙ্ক স্কুলের লাইব্রেরিতে বইয়ের অভাব আছে, তুমি হেডমাস্টারের কাছে লিখছো। এখানে কি সেক্রেটারি অফ দ্য লোকাল ক্লাব আস্কিং হিম টু রিপেয়ার দ্য রোড সারাউন্ডিং দ্য ক্লাব প্রিমিসেস বিফোর দুর্গাপূজা। তোমাদের একটা ক্লাব আছে পাশে, ক্লাবের মাঠে তোমাদের প্রিমিসেস মানে ক্লাব ক্যাম্পাসে তোমাদের কি হবে, দুর্গাপূজা হবে। তো দুর্গাপূজার আসলে প্রচুর দর্শনার্থী আসবে, শারদীয়ার দুর্গা উৎসব হবে। সেখানে দর্শনার্থী আসলে রাস্তাঘাট যদি ভাঙা থাকে, রোডগুলো সামনের স্কুলের পাশের, তাহলে কি হবে, দর্শনার্থীদের প্রবলেম হবে, অ্যাক্সিডেন্ট হবে, সেখানে মানুষ পড়ে যেতে পারে, পদপিষ্ট হতে পারে। তো সেইগুলো যাতে না হয় তার জন্য তোমাকে কি করাচ্ছে, তুমি ক্লাব সেক্রেটারিকে চিঠি লেখো যে আমরা এই দুর্গাপূজাটা করতে চলেছি, তো আপনি প্লিজ রাস্তাটা মেরামত করে দেবেন যতটা সম্ভব। এটার জন্য ইমেল লিখবা। ব্লক নিয়ে আসতে পারে, দেখো সবগুলো হয় তুমি এটার জন্য এটা লেখো, অথবা এই দুটোর মধ্যে একটা আর এটা। রাইট এ ব্লক অন হাউ টু ইউজ ইউর সোশ্যাল মিডিয়া ইফেক্টিভলি। কীভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয় 75 শব্দে। হিন্টস কি কি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ডিস্ট্রাক্টস, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন কি, মাইন্ডলেস স্ক্রলিং, ওয়েস্ট অফ প্রিসিয়াস টাইম, মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ইফেক্টিভ ইউজ ক্যান হেল্প ওয়ান প্রসপার। তুমি সোশ্যাল মিডিয়া খুলছো, ফেসবুক খুলছো, ইনস্টা খুলছো, এবার পড়াশোনার জিনিস না দেখে শুধু ফেসবুক রিলসে দেখে যাচ্ছ, ইনস্টাই করে যাচ্ছ, তাহলে তোমার কি হবে, তোমার উন্নতি হবেই না। তুমি টাইমটাকে প্রিসিয়াস টাইমটাকে নষ্ট করছো। ইফেক্টিভ ইউজ ক্যান হেল্প ওয়ান প্রসপার। তুমি যদি ইফেক্টিভলি তুমি যদি রিলস না দেখে একটা এডুকেশনাল ভিডিও দেখলা, তুমি ফিজিক্সের, ইংরেজির, কেমিস্ট্রির একটা ক্লাস দেখলা, তোমাদের 4th সেমিস্টারের কোনো একটা ক্লাস দেখলা, ইফেক্টিভ ইউজ করো, লিমিটেড ইউজ করো, তাহলে তুমি জীবনে প্রসপার করতে পারবা। সার্চিং রিলেভেন্ট পেজেস চ্যানেলস টু লার্ন এনি স্কিল ক্যান প্রুভ হেল্পফুল। তুমি যে বিষয়ের সম্পর্কযুক্ত, তুমি একজন ধরো স্টুডেন্ট, তাহলে তোমার কি এডুকেশনাল চ্যানেল তোমার বেশি সাবস্ক্রাইব থাকবে। তুমি করছো অন্য যেগুলো তোমাদেরকে বিনোদনমূলক আছে সেগুলো করে রাখছো, তাহলে তোমার ফার্স্ট ডিউটি কি, পড়াশোনা করা। সেই পড়াশোনাটা করলেই তুমি না মানুষের মতো মানুষ হতে পারবা, না হলে তোমাকে কেউ দাম দেবে না। সংস্কৃতে ছোটবেলায় আমরা শ্লোক পড়তাম না, কি শ্লোক পড়তাম বলো তো, রূপ যৌবন সম্পন্না বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা নশবন্তে নির্গন্ধাইব কিংসুকা। অর্থাৎ আমার কাছে প্রচুর রূপ যৌবন আছে, রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা। কুল মানে কি, বংশ, বিশাল বংশে তুমি জন্মগ্রহণ করছো। রূপ যৌবন সম্পন্না বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা না শোভন্তে নির্গন্ধা এবং কিংসুকা। অর্থাৎ যদি বিদ্যাই না থাকে, বিদ্যাহীনা না শোভন্তে নির্গন্ধা এবং কিংসুকা, নির্গন্ধা যার মধ্যে কোনো সুগন্ধ নেই, কিংসুকা, কিংসুক একটা ফুল যে ফুলের কোনো গন্ধ নেই, অর্থাৎ কিংসুক ফুল কেউ তোমাকে পাত্তা দেবে না। তাহলে তুমি সেই রকম যদি তোমার মধ্যে বিদ্যা না থাকে, তুমি কিন্তু একটা কিংসুক ফুল হয়ে পড়ে থাকবা। তো কিপ দিস ফ্যাক্ট ইন ইউর মাইন্ড ভেরি কেয়ারফুলি। তো হোয়াট ইজ ইউর ফার্স্ট ডিউটি, দ্যাট ইজ স্টাডি। পড়াশোনা করতে হবে, যদি পড়াশোনা করো তাহলে তোমার ভালো হবে। যা হোক, আজকে আমরা দেখলাম আমাদের 4th সেমিস্টারে কী রকম কোশ্চেন আসতে পারে। আজকে আমাদের স্যাম্পল পেপার 1 আমরা আলোচনা করলাম। একটা ক্লাসে অনেক লেন্দি হয়ে গেল আই থিঙ্ক, তারপরে আমি যতটা পারা যায় করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আরও কোনো স্যাম্পল পেপার নিয়ে আসবো এবং আলোচনা করব সেই বিষয়গুলোকে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখতে থাকো আমাদের এডুকেশনাল চ্যানেল দ্যুতি ইনস্টিটিউট। ধন্যবাদ।